দর্শক চ্যানেলে উত্তর আমেরিকার নিয়মিত আয়োজন আমেরিকান ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মইন চৌধুরী। পুরো অনুষ্ঠান জুড়ে নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদের সাথে উপস্থিত আছেন রেজওয়ানা এলভিস এবং বরাবরের মতেও আমাদের সাথে যিনি উপস্থিত আছেন তিনি হচ্ছেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর অ্যাটর্নি মইন চৌধুরী। স্বাগতম আপনাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ রেজওয়ানা এলভিস, আপনাকে সুন্দর উপস্থাপনা করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতনই তো আসলে আমরা ল, ইমিগ্রেশন এবং রিসেন্ট কি হচ্ছে সেটা নিয়ে আলোচনা করি। আমি আজকে একদম শুরুতেই চলে যাই ইবিয়ন থেকে যারা আসলে I-140 অ্যাপ্রুভ হয়েছে, তারপরে গ্রিন কার্ড অ্যাপ্রুভ হচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে সাধারণত কত বছর? 10 বছরের পায়। আপনি 10 বছর পাইছেন। হ্যাঁ, এটা মানে আসলে ওইটার পার্থক্যটা আসলে ওইটার পার্থক্যটা হচ্ছে কারণ এই ক্ষেত্রে সম্পর্কের উপর ডিপেন্ড করে না, এই ক্ষেত্রে ডিপেন্ড করে কোয়ালিফাই বাই ইয়োরসেলফ এবং আপনার কোয়ালিটি তো চেঞ্জ হবে না। যেহেতু একটা ভদ্রলোক বা ভদ্র মহিলা যে হয়তো এক্সট্রা অর্ডিনারি ক্যাটাগরি দেখিয়ে সে হয়তো গ্রিন কার্ড পায়, তার তো এক্সট্রা অর্ডিনারি ক্যাটাগরি ওই তারিখ পর্যন্তই, পরবর্তীতে তার দেখবে না যে এই ক্যাটাগরিটা তার আছে কিনা। কারণ প্রিভিয়াস অ্যাক্টিভিটিস, প্রিভিয়াস ডকুমেন্টস দিয়ে আপনি শো করতে পেরেছেন যে আপনি এক্সট্রা অর্ডিনারি একজন পার্সন, আমেরিকার স্বার্থে আপনাকে প্রয়োজন। এই ক্ষেত্রে আপনাকে আর ফিউচার এন্ডিভারটা তারা জানতে চায়, কিন্তু ফিউচার কাজের সাথে সম্পৃক্ত না। অনেক সিঙ্গার এসেছে এই দেশে, অনেক অ্যাক্ট্রেস এসেছে, অ্যাক্টর এসেছে, সাহিত্যিক এসেছে, সাংবাদিকরা আমরা নিয়ে আসছি যারা এক্সট্রা অর্ডিনারি, তারা কিন্তু আর ওই প্রফেশন অনেকে নাই, তারপর তার গ্রিন কার্ড টিকে আছে কারণ তারা কোনো শর্ত সাপেক্ষ না যে এটাই তারা করতেই হবে। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আসলে ওইটা ম্যাটার করে না, শর্ত জড়িত না বিদায়। শর্ত শুধুমাত্র জড়িত গ্রিন কার্ড, যারা বিয়ের মাধ্যমে গ্রিন কার্ডের শর্ত জড়িত। তাহলে এটাও কি মানে অ্যাসাইলাম থেকে যাদের আসলে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে পরবর্তীতে তাদের ক্ষেত্রে আসলে? ধন্যবাদ। অ্যাসাইলাম যাদের অ্যাপ্রুভ হয়েছে তারা যদি গ্রিন কার্ড পায় তারা 10 বছরের গ্রিন কার্ডই পায়। কারণ হচ্ছে তারা অ্যাসাইলাম লটা হচ্ছে যে এই দিনে অ্যাসাইলাম ফাইল করেছে এর 1 বছর পরেই সিদ্ধান্ত যদি হয়, 1 বছরের ভিতরে সিদ্ধান্ত তো হয় না, খুব কম, যদি 1 বছর পরে যদি সিদ্ধান্ত হয়, গ্রিন কার্ড ফাইল যে আবেদন করেছে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে 1 বছরের পরে সে গ্রিন কার্ড জন্য অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্রুভ যদি আপনি ধরেন জানুয়ারি 1 তারিখে 2025 অ্যাপ্লাই করলো এবং তার কেসে অ্যাপ্রুভ হলো জানুয়ারি 2026-এ, মানে 1 বছরের ভিতরে 1 বছর পরে সে কিন্তু গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারে। কিন্তু এখন বর্তমানে হচ্ছে যারা গ্রিন কার্ড অ্যাপ্লাই করছে তাদের কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আপনাদের জানতে চায় সরকার যে লাস্ট গ্রিন কার্ডের আবেদনের মধ্যে কিন্তু ক্রিমিনাল রেকর্ডটা খুবই ওতপ্রোতভাবে জড়িত। লেখায় ফর্মে লেখা থাকে have you ever been arrested, have you ever committed any crime for which you are not been arrested, have you ever been convicted of any crime, have you ever been issued delayed sentence. delayed sentence শব্দটা বাংলাদেশের ক্ষেত্রে মানে পরিচিত না। delayed sentence হচ্ছে, আমি সবসময় কম্পারেটিভ লিগ্যাল সিস্টেম নিয়ে কথা বলার চেষ্টা করি। আমরা চাই আমরা এই দেশে যে ল এন্ড প্রিভিলেজটা আমরা উপভোগ করি সেটা যেন বাংলাদেশের মানুষ উপভোগ করতে পারে, যেহেতু বাংলাদেশে একটা বিশাল শ্রেণীর লোক আমেরিকার সাথে জড়িত। ডিলেড সেন্টেন্স হচ্ছে একজন হয়তো কোনো কারণে সে অপরাধ করলো, কোনো একটা অপরাধে সে দোষ স্বীকার করলে তাকে সময় দেওয়া হয়, তুমি যদি ভালো হয়ে যাও, ভালোভাবে চলো 1 বছর, তাহলে তোমার রেকর্ড থেকে ক্লিন হয়ে যাবে। এটা দ্যাট মিনস সে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে যে আমি 1 বছর আর কোন খারাপ কাজ করব, অপরাধ করব না। এই সিস্টেমটা যদি আমাদের দেশে থাকতো আমাদের দেশের কেসের লোড অনেক কমে যেত। কারণ বাংলাদেশে দেখা যায় ছোট ছোট অপরাধের জন্য বিরাট তারা সাজা বুক করে, আর বড় যারা অপরাধ করে তারা আইনের ফাঁকে বের হয়ে যায়। তো ছোট যারা অপরাধ করে তাদেরকে আমাদের সুযোগ দেওয়া উচিত, ভালো হওয়ার সুযোগ দেওয়া। জীবনে সে প্রথমে একটা চুরি করেছে, ছোট একটা ক্রাইম করেছে প্রথমে, তাকে যদি আমরা জেলে ঢুকাই দিই 1 বছরের জন্য, সে তার সংশোধনের সুযোগ পেল। বাংলাদেশে কিন্তু জেলগুলা কারেকশন ফ্যাসিলিটি না, এখানে তাদেরকে ভালো মানুষ হিসেবে তাদেরকে বানানো হয় না, তাদেরকে আরো খারাপ হয়ে বের হয়। সো এই ক্ষেত্রে আপনাদের যে টেলিভিশন চ্যানেল বাংলাদেশে প্রথম সারির একটা টেলিভিশন, আপনাদের মাধ্যমে যদি সরকারি সংস্থাকে শুনে থাকেন, আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন বিভাগের বা সংসদ সদস্যরা শুনছেন, সবাই দেখছেন আমি জানি,
সো আপনারা এই জিনিসটা বিবেচনা করার চেষ্টা করবেন। জাজেসদেরকে আমি ঢাকায় যখন যাই তাদের নিয়ে আমি সেমিনার করি, কনফারেন্স করি, জাস্টিসদেরকে কনফারেন্স করি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি কম্পারেটিভ লটা কি আসলে, বহির্বিশ্বে কিভাবে আমরা অপরাধগুলো কন্ট্রোল করি। নাহলে আমেরিকার মতো জায়গায়, নিউ ইয়র্কের মতো এত বড় কসমোপলিটন সিটি থাকার কথা ছিল না। বহুজাতিক মানুষ, কেউ কাউকে চিনি না, কিন্তু তারপরে তো আমরা আইন শৃঙ্খলা মেনটেন করে চলছি। অবশ্যই ব্যতিক্রম আছে। সো এই জিনিসগুলো বাংলাদেশের লোকদের ট্রেনিং এর প্রয়োজন আছে। এই যে আপনি বলছিলেন যে EB1 থেকে 10 বছরের, এবং তারা আসলে এক্সট্রা অর্ডিনারি, তাদের মানে প্রফেশনালে আছে দেখেই কিন্তু তারা গ্রিন কার্ড পাচ্ছে বা I-140 অ্যাপ্রুভ হচ্ছে। কিন্তু বিগত বছরগুলোতে বা এই সমসাময়িক 2-1 বছরে আমরা যেটা দেখছি যে রেশিওটা কিন্তু একটু কমে গেছে। অনেকে হয়তো এলিজেবল বা তারা হয়তো ডিজার্ভ করে হচ্ছে EB1 ক্যাটাগরিতে তাদের ফাইলটা অ্যাপ্রুভ হওয়ার জন্য। এবং খুব রিনাউন্ড রিসেন্ট আমরা দেখেছি যে ভেরি রিনাউন্ড তারা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড, কিন্তু তাদের কেসগুলো কিন্তু পজিটিভ ভিউ আসছে না বা পজিটিভলি আসলে হ্যান্ডেল হচ্ছে না। এটার কোনো কারণ কি? এটা কি কোনো ইমিগ্রেশন জটিলতা? ধন্যবাদ এলভিস, আপনার সুন্দর প্রশ্ন করেছেন। অনেকে আমার শত্রু হয়ে যাবে এখন এই কারণে, আমি সঠিক তথ্য বলছি টিভিতে। তো ডিপেন্ড করে, আপনি হয়তো মিস্টার বা মিসেস XYZ, এখন আপনি আপনাকে হয়তো মনে করছেন অনেক বড় কিছু, হয়তো ভিডিও রিলস দেখে ভাবতে পারে আমাকে তো দুনিয়ার সবাই চিনে, আমি অনেক বড় কিছু, কিন্তু বাস্তব অর্থ হচ্ছে ইউ হ্যাভ টু প্রুভ ইয়োরসেলফ। আসলে আপনি কে? ওই ভিডিও রিলস দিয়ে আর যে একজন লোকের জনপ্রিয়তা দিয়ে কিন্তু এটা বিচার হবে না। আপনি ডকুমেন্টেশন দিয়ে প্রমাণ করতে হবে যে আপনি আসলে এই ক্যাটাগরির লোক কি না। এবং অনেক সময় দেখা যায় পুয়ার যে ফাইল অর্গানাইজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি পুয়ার ভাবে করা হয় ফাইলটা, তারা কিন্তু রাইট রিজেক্ট করে দেয়, তারা রিভিউ করার সুযোগ থাকে না। যদি আপনি যদি অনেক ডকুমেন্ট দেন যেগুলো রেলিভেন্ট ডকুমেন্টস আছে আপনাকে প্রুফ করার জন্য যে এই ভদ্রলোক ভদ্রমহিলা মানে ওই লেভেলের লোক, তখন তারা কিন্তু রিভিউ করতে সময় নেয়। অনেক কেস আমি জানি, এখনো জানি 1-2 বছর পেন্ডিং আছে। কেন আছে? কারণ তারা কোনো ডিসিশন দিতে পারছে না, আরএফও দিচ্ছে না, ডিসিশনও দিচ্ছে না। কারণ তারা হয়তোবা এখন পুশ করলে তারা হয়তো নেগেটিভ কিছু বলবে, অনেকে পুশও করতে চান না, এসব ক্ষেত্রে সেন্সিটিভ বিষয়। সো এই ক্ষেত্রে আপনাকে প্রুফ করতে হবে আসলে আপনি যে ক্যাটাগরির দাবি করেছেন ওই ক্যাটাগরির আপনি পড়েন কিনা। শুধু মুখের কথায় বা সামান্য দিয়ে একটা টেস্টিমনি দিয়ে হবে না। দ্যাটস ওয়াই ইউ নিড প্রপার রিপ্রেজেন্টেশন অ্যান্ড ইউ নিড অল সর্টস অফ ডকুমেন্টস। অনেকে ভাবে যে লয়ার ধরেছি, লয়ার সব করে, আমার কিছু করার নাই। এইটাই আসলে আমি বিস্তারিত আলোচনার জন্য আসলে প্রসঙ্গটা ওঠা, যে একজন অ্যাপ্লিকেন্ট বা পিটিশনার যে তার আসলে কোন দিকটা আসলে নজর দেওয়া উচিত, তার কাজ কিন্তু তাকেই করতে হবে। বিইং অ্যান অ্যাটর্নি এট ল, আমাদের কাজ হচ্ছে তাদেরকে এডুকেট করা, কি কি ডকুমেন্ট দরকার। সে কিন্তু যেমন একটা সার্টিফিকেট দরকার, এটা তো লয়ার তার জন্য আনবে না, আনলে এটা হবে ক্রাইম। যে লয়ার যদি বলে আমি তার জন্য একটা টেস্টিমোনিয়াল নিয়ে আসবো, সাজেশন নিয়ে আসবে, ক্রাইম। তা করতে পারে, লয়াররা করতে পারে না এটা। সো ক্লায়েন্টকে বলা হবে, ক্লায়েন্টের সম্পর্কে একটা রিকমেন্ডেশন লেটার মনে করেন, সেটা তো ক্লায়েন্টকে আনতে হবে। ক্লায়েন্ট কাকে দিয়ে করবে সে জানে। আমরা ক্রাইটেরিয়া বলে দিচ্ছি যে এই ক্রাইটেরিয়ার লোকে তুমি রিকমেন্ডেশন দেবে, ভালো ফর্মার এমপ্লয়ি, ফর্মার কলিগ, বস, এগুলো হচ্ছে। সেই ক্ষেত্রে জয়েন্টলি কাজ করতে হয়। অনেকে মনে করে যে লয়ারকে সব দিয়ে দিচ্ছে, আমার লয়ার সব করবে, দিস ইজ রং। ওইসব ক্ষেত্রে কিন্তু ফাইলগুলা ডিনাই হওয়ার সম্ভাবনা বেশি। এবং যদি এফোর্টস না দেন, অনেকে ভাবে আমি তো অনেক বড় কিছু, আমারটা কেন হবে না, আমার জুনিয়র অনেকের হয়ে গেছে, দিস ইজ রং। এভরি সিঙ্গেল কেস ইজ ডিফারেন্ট এবং এডুকেশন অফিসাররা ডিফারেন্ট এডুকেট করে। এমন না যে আপনার কলিগ একজন হয়ে গেল আপনি হবে, এরকম কোনো গ্যারান্টি দেওয়া যায় না। অনেকের মাথার মধ্যে জিনিসটা আসে যে হয়তো সরকার বদলের ক্ষেত্রে রেশিওটা কমে গেছে, এটা কি আসলে কোনো একটা কারণ? ধন্যবাদ। সরকার বদলের ক্ষেত্রে কিছু তো পলিসি পরিবর্তন হয়, কিন্তু এটা এত মারাত্মক পরিবর্তন হয় না যে এটা কেস ভালো কেস ডিনাই করে দেবে। আপনি কোয়ালিফাই করলে ডেফিনেটলি আপনার পক্ষে আসবে, এবং রায়টা আপনার পক্ষে না আসলেও আপিল করা যায়, আপিল কোর্ট আছে এখানে। যদি আপনি পুয়ার ফাইলিং করেন তারপরে তো হওয়ার সম্ভাবনা আপনি জানেন নাই। এই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সবাইকে। আর ধরেন B1 B2 তে আসার পরে সে যদি চিন্তা করে যে আমি এখন এখানে বসে আমি EB2 বা আমি যদিও আপনার সাথে আমার এর আগে EB2 বিষয়ে কথা হয়েছে, EB2টা হিসাবটা তো অন্যরকম। EB3 যদি কেউ করতে চায়, কারণ আমাদের কাছে প্রচুর প্রশ্ন আসে, ফোন আসে যে আপনাকে যেন আমরা বারবার এই প্রশ্নগুলো করি, সেই জন্য আসলে ধন্যবাদ। EB3 নিয়ে আমি যখনই কথা বলি বিব্রত বোধ করি, কারণ প্রথমেই একটা শর্ত হচ্ছে EB3তে ইউ নিড অ্যান এমপ্লয়ার ফ্রম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকার 50টা স্টেট এবং টেরিটরি আছে,
এগুলার মধ্যে যে কোনো একটা জায়গায় যদি আপনার প্রপার একজন আমেরিকান এমপ্লয়ার থাকে, অনলি সে আপনাকে EB-3 মাধ্যমে স্পন্সর করতে পারে। এই ক্ষেত্রে আপনার লেবার সার্টিফিকেট হবে, এটা কিন্তু কিছু না। লেবার সার্টিফিকেট মানে সে আপনাকে আনতে বাধ্য না। I-140 অ্যাপ্রুভ যারা আপনার কথা শুনছেন তারা এই প্রক্রিয়ার সমস্যা জানেন। অনেকে বলে স্যার আমার তো I-140 অ্যাপ্রুভ হয়ে গেছে, আর তো কোনো বাধা নেই। দিস ইজ নাথিং। যদি আপনার I-140 অ্যাপ্রুভ হয়ে থাকে তার মানে ভিসা নিশ্চিত না। আপনি যখন কনসুলার প্রসেসিং হবে তখন এই যে এমপ্লয়ার সে তার সব ডকুমেন্ট প্রোভাইড করতে হবে, সে আপনাকে স্পন্সর করছে। আমি হয়তো কোনো সময় বলেছিলাম আপনার কাছে যে একটা লোক হয়তো একটা সাবওয়ে বা ম্যাকডোনাল্ড বা ডানকিন ডোনাল্ড বা যে কোনো একটা গ্রসারি স্টোরের মালিক, তার হয়তো 3 জন এমপ্লয়ি দরকার। যার অফিস কি 3 জন এমপ্লয়ি না নিয়ে 2 জনের জন্য কি ছাড়া কাজ করবে? সে কি এখানে যে 3 বছর অপেক্ষা করবে বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকে একজন লোক আসবে, আমি একা এখানে কাজ করি 3 বছর পর আমার লোক আসবে? এটা সম্ভব না। ট্রাম্প প্রশাসন এগুলো বুঝতে পারে বিধায় এখন অনেকের এমনও হচ্ছে, শুনে হয়তো অবাক হবেন, নেগেটিভ সংবাদ দিতে চাই না, এমনও হচ্ছে EB-3 দিয়ে আসার পরে সে যে প্রতিষ্ঠানে আসছিল সেই প্রতিষ্ঠানকে সে চিনেই না, জানেই না, তার সাথে যোগাযোগ নাই। হয়তো দালালরা করছে কি সামও তাদের সাথে ম্যানেজ করে ডকুমেন্ট প্রোভাইড করছিল। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি, আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। সে এখানে যাচ্ছে না, না যাওয়ার কারণে তার যে গ্রিন কার্ড হয়েছে গ্রিন কার্ডটা বাতিল হতে পারে। সে যে নাগরিক হয়ে থাকলে নাগরিকত্বটা বাতিল হতে পারে। এটা খুবই আসলে বর্তমানে কিন্তু নাগরিকত্ব বাতিল হচ্ছে। এবং আমি আপনার সাথে আমার হাতে কয়েকটা কেস আছে নাগরিকত্ব বাতিলের নোটিশ পেয়েছে। এটা হচ্ছে ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টের যে অ্যাটর্নিরা, এটা করে ইউএস অ্যাটর্নিজ অফিস, ইউনাইটেড স্টেটস অ্যাটর্নিজ অফিস, তারা কিন্তু নোটিশ পাঠাচ্ছে এবং এটা ভেরি সেনসিটিভ, ভেরি সিরিয়াস। অনেক লয়ার এসব কেস নিতে চায় না, কারণ ভয় পায়। কেন? এরা সবাই ইমিগ্রেশন আইন, ক্রিমিনাল লটা সবাই বুঝে না। আমি যেহেতু পাবলিক ডিফেন্ডার ছিলাম আমার প্রথম শুরুতে, আই নো হাউ দ্য ক্রিমিনাল ল ওয়ার্কস এবং অনেকের সাথে সম্পৃক্ততা এবং ইমিগ্রেশন ক্রিমিনালের কম্বিনেশন এই কেসগুলো হয়, যে ক্রিমিনাল কনসিকুয়েন্স কি, ইমিগ্রেশন কনসিকুয়েন্স কি, তাদেরকে এভাবে নোটিশ দেওয়া হচ্ছে। আমি ডিটেলস যদি বলতে চাই, ধরেন টেক্সাস কোর্ট থেকে, টেক্সাস ডিস্ট্রিক্ট কোর্ট থেকে নোটিশ দেওয়া হলো যে মিস্টার এক্স, তোমাকে 15 দিনের নোটিশ দেওয়া হলো, তোমার নাগরিকত্ব 15 দিনের বাতিল হচ্ছে। তুমি যদি অ্যাটর্নি ধরো, স্বেচ্ছায় বাতিল করলে ভালো, আর স্বেচ্ছায় বাতিল না করলে তোমার বিরুদ্ধে আমরা ক্রিমিনাল কেস এবং সিভিল কেস দুইটাই হতে পারে, চয়েস ইজ আপ টু ইয়ার্স। তখন তারা যদি প্রেজেন্ট না হয় অটোমেটিক কোর্টে কেস হয়ে যাবে। সো অ্যাটর্নি থাকলে নেগোশিয়েট করা যায়। আমরা সবসময় বলি আপনারা এইরকম যারা আপনারা জানেন যে ভুল করেছেন, ভিন্ন নাম ছিল, ভিন্ন নামে ডিপোর্টেশন ছিল, তারা একজন অ্যাটর্নির সাথে আমাদের মতো কোয়ালিফাইড যারা অ্যাটর্নি এটলো যোগাযোগ করবেন। এটা আপনার ফাইলটা, রেকর্ডটা নিয়ে আসবেন। পরবর্তী নোটিশ যখন পাবেন আপনাকে তো প্রপারলি আপনার অ্যাটর্নি এসে আমরা তো কথা বলতে পারবো।
আপনি যেটা বলছিলেন যে এই যে নাগরিকত্ব বাতিলের যে একটা প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমরা কিন্তু এরই মধ্যে নিউজে দেখেছি বা আমরাও হয়তো করেছি যে 17 জনের মতো কিন্তু নাগরিকত্ব বাতিল হয়েছে, সেটা আসলে কতটুকু সত্যতা? ধন্যবাদ। যেটুকু আপনারা শুনেছেন ডেফিনেটলি ট্রুথফুল নিউজ, কিন্তু এই ক্ষেত্রে 17 জন সংখ্যা অনেক কম। কারণ আমাদের মতো, আমার কাছে যে 4-5টা কেস থাকে, আরো কত লয়ার আছে আপনি তো বুঝতেই পারতেছেন। এগুলা প্রক্রিয়াধীন চলমান। এটা ট্রাম্প প্রশাসন কোনো আইন শুরু করে নাই, এটা আইনটা আগেই ছিল, কিন্তু ট্রাম্প প্রশাসন একটু এআই দিয়ে এখন যারা যে জিনিসটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট এবং রেটিনাগুলা তারা যেভাবে এখন মানে কম্বিনেশন ম্যাচ করতে পারছে, ম্যাচ করার কারণে চলে আসছে যে মিস্টার এক্স আগে ছিল মিস্টার ওয়াই। সো এই জিনিসগুলো আসার পরে তারা মানে প্রসেস করতে খুব, তাদের কাছে সব ডকুমেন্ট কাছে আছে। আমাদের কাজটা তারা ইজি করে দিচ্ছে, কিন্তু আমাদের নেগোশিয়েট করার জন্য উচিত হবে ক্লায়েন্ট ট্রুথফুল হওয়া, তারপর নেগোশিয়েট করা যায়। আমাদের আসলে এই অনুষ্ঠানের প্রধান কারণই কিন্তু আমাদের মানে প্রবাসী যারা আছে তাদেরকে সতর্ক করা, তাদেরকে আসলে বেশি বেশি করে তাদের নিজের সম্পর্কে জানা। আপনি যে লাস্টে যে প্রসঙ্গটা বলছিলেন যে তাহলে আপনি একজন বাংলাদেশি আমেরিকান অ্যাটর্নি হিসাবে আমাদের প্রবাসী যে বাঙালিরা আছে তাদেরকে আপনি এই বিষয়ে কি বলবেন যে যদি কারোর এরকম আগে কোনো একটা, আপনি XY বলছিলেন যে এক নামে হয়তো পাসপোর্ট আছে বা গ্রিন কার্ড হয়েছে এবং পরবর্তীতে কোনো কারণে হয়তো বা তার ডিপোর্টেশন হয়েছিল কিন্তু অন্য নামে সে থেকে গেছে, তারা এই মুহূর্তে নিজেদের ক্ষেত্রে কি আসলে কাজটা করতে পারে? আমরা বিইং অ্যান অ্যাটর্নি এট ল এটুকু বলতে পারি, আমরা কোনো ফিউচার ক্রাইম যদি কেউ করে তাদেরটা আমরা সরকারকে জানাইতে বাধ্য, কিন্তু অতীতে যে ক্রাইমগুলো আপনারা করেছেন এটা দায় দায়িত্ব আমাদের না, কিন্তু আপনাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি অ্যাজ অ্যান অ্যাটর্নি এট ল। যদি অতীতে এরকম কেউ কিছু করে থাকেন তারা সতর্ক থাকবেন, কারণ দেশের বাইরে যদি আপনারা যান, এই সমস্ত 2 নাম 3 নাম যাদের ছিল বা ডিপোর্টেশন ছিল তারা হয়তো এন্ট্রি ডিনাই হইতে পারে। এক্ষেত্রে আবার সতর্ক থাকবেন এবং নিকটবর্তী কাউকে বলে রাখবেন, যারা আপনার নিকটবর্তী স্বামী স্ত্রী ভাই বোন ছেলে মেয়ে, বলে রাখবেন এরকম পরিস্থিতি হইতে পারে। এমন কি হতে পারে যে আপনাদের কাছে আগে থেকে এসে জাস্ট সহায়তার জন্য বা কোনো ইনফরমেশন? এমন যেটা হতে পারে, যদি আমাদের কাছে কেউ এরকম কেস নিয়ে আসে আমরা তার পূর্ববর্তী ফাইলটা ফয়া করে নিয়ে আসতে পারি যদি তার মনে থাকে, কিন্তু অনেকে দেখা যায় যে ভুলেই যায়। আবার অনেক সময় হচ্ছে যদি আপনাকে ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট থেকে যে চিঠি আসে, অথবা যেমন ইউএস অ্যাটর্নি অফিস থেকে চিঠি যখন আসবে, অ্যাসিস্ট্যান্ট ইউএস অ্যাটর্নি আপনাকে চিঠি পাঠাবে, নোটিশ পাঠাবে, তখন আপনার ইমিডিয়েট অ্যাটর্নি ধরা প্রয়োজন। আমাদের মধ্যে যারা ফেডারেল কোর্টে প্র্যাকটিস করি, যে কোনো একজনকে আপনি ধরবেন, ওর সাথে নেগোশিয়েট করলে তারা আমাদেরকে ফাইলটা দিতে পারে। যদি আপনাদের কাছ থেকে আগে আসে যে নিজেই আপনাকে বলছে যে হ্যাঁ আমার আসলে এই সমস্যা আছে, আমি এখন এই মুহূর্তে কি করতে পারি, বা তাদেরকে আপনি সাজেশন করেন যে আপনারা এসে অ্যাটর্নির সাথে কথা বলেন? যদি নিজে কনফার্ম জানেন যে আপনি এরকম ভুল করেছেন, ডেফিনেটলি আপনি আজকে না হোক কালকে আপনাকে এই চিঠিটা আসবে। বেটার আপনি একজনের সাথে পরামর্শ করা উচিত, এবং ফিউচারে কিভাবে রিপ্রেজেন্টেশন পাবেন আপনি, এটা আপনার জন্য ভালো। সেক্ষেত্রে আসলে নিজের একটা মানে আপনাদের সাথে কথা বললে তো একটা পরবর্তীতে যদি এই ধরনের কোনো, আমরা তার রেডি থাকি, স্ট্যান্ড বাই অ্যাটর্নি থাকতে পারি, তার নোটিশ পেলে আমরা অ্যাটর্নি ইউএস অ্যাটর্নির সাথে কথা বলতে পারি। আমরা মানে অনেক বিষয়ে তো আলোচনা করছি। আমার আরও একটা প্রশ্ন আমার এই মুহূর্তে আমাকে একজন করলো, সেটা হচ্ছে এই যে যারা ট্যুরিস্ট ভিসায় আসে, আগের হিসাবটা ছিল একরকম, এখনকার হিসাব আপনি নিজেও বলছিলেন যে আসলে যদি কোনো সন্দেহ করে বা কোনো ধরনের কোনো কিছু যদি তাদের মনে হয় ইমিগ্রেশন অফিসারে বা আমাদের এয়ারপোর্ট অফিসারদের, সেই ক্ষেত্রে হয়তো বা I-94 তারা একটা সিল দিয়ে দেয় যে 3 মাস 2 মাস 1 মাস বা মানে 2 উইকসও দিচ্ছে। তারা আসার পরে যদি এরকম ইন্টেনশন নিয়ে আসে যে ওকে আমি থেকে যাব, সেক্ষেত্রে আসলে আগে যে ধন্যবাদ, আমি এজ এন অ্যাটর্নি এট ল এটুকু বলবো, আপনারা ইন্টেনশন চেঞ্জ করবেন না, থেকে যাবেন কেন? যদি আপনারা প্রপারলি ভিসা পেয়ে থাকেন, থাকার সুযোগ নাই, থাকবেন না, চলে যান, আবার আসেন, ঘুরে আসেন। কিন্তু বর্তমানে পরিস্থিতিতে যে আপনি মিথ্যা বলাটা কখনোই সমীচীন না, মিথ্যা বলা সমীচীন না। হ্যাঁ, যদি এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টেন্সেস থাকে, আপনি দেশে নিরাপদ না, অবশ্যই আমরা আপনাকে হেল্প করতে পারি। নর্মালি আপনি 2 দিনের ভিসা পেলে
দুদিনে আপনার হেল্প করতে পারবো, আমাদের হেল্পের সুযোগ আছে। অ্যাজ অ্যান অ্যাটর্নি এট ল বলতে পারি আই নো হোয়াট টু ডু এক্স্যাক্টলি ফর হুইচ বেনিফিটস ইউ। আপনি খুবই স্মার্ট একজন মানুষ, এই জন্য প্রশ্নটা করা। সেটা হচ্ছে এই যে ডিজিটাল যুগ, এআই দিয়ে সবকিছু করা সম্ভব। আপনি বলছিলেন যে ইউএসসিআইএস কিন্তু এআই দিয়েই আসলে ডিটেক্ট করে, কিন্তু এখন অনেকে চিন্তা করে ওকে আমি একজন অ্যাটর্নির কাছে কেন যাব, আমি এআই এর কাছে জিজ্ঞেস করি যে সে আমাকে একটা গাইডলাইন দিবে। না, এআই জিজ্ঞেস হ্যাঁ, এই প্রশ্নটা এটা যদি ধন্যবাদ। আপনারা যারাই বর্তমানে এআই নিয়ে আমরা কথা বলছি, ডেফিনেটলি আমাদের এআই একটা ব্লেসিং, কিন্তু আপনি জানতে হবে কি করছেন। আমি যদি কম্পিউটার সায়েন্স না জানি আমি রং কোড দিতে পারি, সো রং কোডে অনেক সময় সমস্যা। আপনি এআই কে আপনি জানতে গেলে, ব্যবহার করতে গেলে আপনাকে কোডগুলো আপনি জানবেন না। সো অ্যাটর্নি হচ্ছে কোর্টে রিপ্রেজেন্ট করার জন্য ইউ শুড হ্যাভ অ্যান অ্যাটর্নি, ইউ মাস্ট। আর ক্রিমিনাল কেসে অ্যাটর্নি মানে খুবই গুরুত্বপূর্ণ। আপনার যে কোনো একটা কথা আপনার বিরুদ্ধে গেলে এটা আপনার জন্য কনসিকুয়েন্সটা অনেক খারাপ হতে পারে। সো অ্যাটর্নি উইল স্পিক ফর হিজ অর হার ক্লায়েন্ট, কিন্তু আপনি যখন কথাটা বলছেন ইট বিকামস এ স্টেটমেন্ট। আপনি যদি কথা বলছেন, প্রশ্ন উত্তর হচ্ছে আপনার নাম কি, সবাই আপনি বললেন, কিন্তু বিইং অ্যান অ্যাটর্নি আমরা যা করি, আমেরিকাতে সবচেয়ে উন্নত প্রফেশন হচ্ছে অ্যাটর্নি এট ল। আমাদের রেস্ট্রিকশন অনেক বেশি। যেমন আপনারা বললাম না, ফিউচার কোনো ক্রাইম আপনি যদি বলেন আমি গিয়ে এক লোককে এখন হত্যা করবেন, আমি যদি মনে করি যেটা আসলে হত্যা করতে পারেন, আমি যদি বিলিভ করি, আমি তখন আপনার বিরুদ্ধে অফিসিয়ালি কথা বলতে হবে, যে আপনি রিপোর্ট করতে হবে সরকারের কাছে যে আপনি করতে যাচ্ছেন। ফিউচার ক্রাইমে কখনো একজন অ্যাটর্নি কোনো ক্লায়েন্টকে সহায়তা করতে পারবে না। কিন্তু প্রিভিয়াস ক্রাইম আপনি করে আসছেন, এটা তো সংশোধন করার সুযোগ নাই। তো আপনাকে রিপ্রেজেন্ট করি এজ অ্যান অ্যাটর্নি, আমরা যখন কোর্টে রিপ্রেজেন্ট করি, আমরা সবসময় ক্লায়েন্টকে বলি নট গিলটি। আমরা বলি আপনি ক্রিমিনাল কেস হলে বলবেন নট গিলটি। নট গিলটি মানে আমি দোষী না, কোনো কারণে হয়তো তোমরা প্রমাণ করো কিভাবে দোষী। সো এজ এ কোর্ট অফিসার হিসাবে আমরা তখন ভেরিফাই করি আসলে তাদের যে তথ্যগুলো সঠিক কিনা। যদি সঠিক হয় দেন তার সাথে আমার ক্লায়েন্টের সাথে কথা বলবো, তারা এই পরিমাণ এভিডেন্স তাদের কাছে আছে, আপনি ট্রায়ালে গেলে অবশ্যই ইউ উইল বি ফাউন্ড গিলটি। সেই ক্ষেত্রে আমরা প্লি বার্গেনিং করতে হয়, যে আমি বুঝলাম যে আপনি হয়তো ট্রায়ালে গেলে দোষী সাব্যস্ত হবেনি, এই পরিমাণ তথ্য তাদের কাছে আছে, সো ওয়াই নট টেক এ বেটার ডিল। সো দিস ইজ দ্য লয়ার ওয়ার্ক। এই দেশে কাজ করে বাংলাদেশের মানুষ মনে করে যে যত বড় মিথ্যুক তত বড় লয়ার। দিস ইজ স্টুপিড কনসেপ্ট। এইসব কনসেপ্টগুলো শুনলে বিরক্ত লাগে আসলে। সো ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ লিগ্যাল ওয়ার্ল্ড। আমার একদম শেষে একটা ছোট্ট প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হচ্ছে একটা ফাইলের সাথে সেলফ ফাইল দেখলে বোঝা যায় আর একজন অ্যাটর্নি G28 থাকে, কোনটা আসলে জাজ যখন মানে যারা অফিসাররা যখন দেখেন কোনটা আসলে তারা প্রায়োরিটি দেয়? ধন্যবাদ। যখনই G28 থাকে ইউ আর রিপ্রেজেন্টেড বাই অ্যান অ্যাটর্নি এট ল, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তখন এটা গুরুত্বটা এমনি বেড়ে যায় যে আপনি একটা কোর্ট অফিসার ফাইলটা রিভিউ করছে। অবশ্যই সব লয়ার তো একরকম আমি বলবো না, আমি সেই জন্য যদি লয়ার আমরা যারা প্র্যাকটিস করি, আমার 20 years প্র্যাকটিস জন্য আমরা ফাইল না দেখে আমরা ছাড়ি না। তো আমরা দেখতে হবে যে দেখার পর তারা বুঝে যে একটা অ্যাটর্নি ভেরিফাই করে দিস ফাইলটা, দিস ইজ সাম ওয়েট। ওকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মানে বরাবরের মতনই আপনার এই আলোচনার মাধ্যমে আমাদের যে অনুষ্ঠানের প্রধান কারণ যে আমাদের প্রবাসী যারা আছে, বাঙালি যারা আছে, তারা আসলে অনেক উপকৃত হয় এবং আমরা বরাবরই চেষ্টা করি আপনার সাথে বিভিন্ন ইমিগ্রেশন নিয়ে আলোচনা করা। তারপরেও যদি ছোট্ট করে আমাদের দর্শকদের জন্য কিছু বলতেন। ধন্যবাদ সবাইকে। অনেক কিছু বলা হয়েছে এখানে। একটা কথা মনে রাখবেন, চ্যানেল আই কাউকে ভয় দেখাচ্ছে না, আমরা সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করছি। এটা আপনার অথবা আপনার পরিবার, বন্ধু বান্ধব কারো না কারো উপকার আসবে। এবং এই দেশে যখনই আসবেন বি ট্রুথফুল, এবং এই দেশে মিথ্যা বলার সুযোগ নাই। হ্যাঁ, ব্যতিক্রম ছাড়া। তবে অফিসিয়ালি যদি আপনার মিথ্যা তথ্য দেন, কখনো যদি প্রমাণ হয় মিথ্যা তথ্য দিয়েছেন এবং প্রুফ হয়, দেন কনসিকুয়েন্স ইজ ভেরি ব্যাড। সবাই ভালো থাকবেন, চ্যানেলের সাথে থাকবেন। দর্শক দেখছিলেন আমেরিকান ল অ্যান্ড ইমিগ্রেশন উইথ অ্যাটর্নি মঈন চৌধুরী। আমরা বরাবরের মতো কথা বলছিলাম আমাদের আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর অ্যাটর্নি মঈন চৌধুরীর সাথে। এবং আমাদের এই অনুষ্ঠানের যে প্রধান প্রত্যাশা বা আমাদের যে প্রয়াস সেটাই থাকে কিন্তু আপনাদের পাশে থাকা, সহযোগিতা করা এবং ইমিগ্রেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা, যাতে আমরা সবাই বা আমেরিকান ল জানতে পারি এবং তার মাধ্যমে আমরা আমাদের কেসগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন চ্যানেল আইয়ের সকল আয়োজন।
হ্যালো, হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256। হ্যালো, হ্যালো, এটা কি অ্যাটর্নি মঈন চৌধুরীর নাম্বার? জি বলছি। আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। দীর্ঘ 15 বছর যাবৎ আমেরিকাতে দুর্ঘটনায় আহতদের জন্য মিলিয়ন মিলিয়ন ডলার আদায় করে দিয়েছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা, কনস্ট্রাকশন কাজের দুর্ঘটনা, হাসপাতালে ভুল চিকিৎসা সহ যে কোনো দুর্ঘটনায় সর্বোচ্চ ক্ষতিপূরণ আদায় বিনামূল্যে আমাদের অভিজ্ঞ অ্যাটর্নিদের পরামর্শ নিন। নিউ ইয়র্ক, নিউ জার্সি, কানেটিকাট, পেনসিলভেনিয়া, মিশিগান সহ বিভিন্ন স্টেটে লাইসেন্সধারী অভিজ্ঞ সহযোগী অ্যাটর্নিরা আপনাদের সেবায় নিয়োজিত। কল 1866 মঈন ল, সেল 917-282-9256।